এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে যে কোনোভাবেই সমস্যার কোনো সমাধান হচ্ছে না। একের পর এক সমস্যায় পড়ছে ইউনূসের বাংলাদেশ। সর্বদলীয় বৈঠকেও মিলেনি কোনো ধরনের সুরাহা। তার মধ্যে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ লাটে। একদিকে যখন বাংলাদেশ স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার জন্য ভারতে আসে চিকিৎসা করার জন্য, ত্রিপুরাকে ব্যবহার করে বা ত্রিপুরা হয়ে তারা ভারতের ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে যায়, এমনকি ত্রিপুরাতেও তারা চিকিৎসা করায়, সেই বাংলাদেশে এবার শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি, শিক্ষা ব্যবস্থা পর্যন্ত ভেঙে পড়েছে। ইউনূসের বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন সব দিকেই কিন্তু রীতিমতো ভেঙে গেছে তাদের পরিকাঠামো। এবার প্রাথমিক শিক্ষকরা যখন কর্মবিরতির ডাক দিয়েছে, ঠিক সেই সময় এবার শিক্ষা ব্যবস্থা কিভাবে চালাবে তাতেই মাথায় হাত পড়েছে ইউনূসের। বিস্তারিত আমরা জানবো সেই বিষয়ে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, একদিকে তাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তারা এতদিন যাবত ভারতে এসেই চিকিৎসা করতে, এখনো তারা ভারতে আসে যদিও ভিসা সংক্রান্ত কিছু একটা সমস্যা রয়েছে। তার মধ্যে এবার শিক্ষার ক্ষেত্রেও তারা জর্জরিত, শিক্ষা সমস্যায় তারা জর্জরিত। কি বলবে বিষয়টা নিয়ে? আসলে দেখো, গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর গোটা বাংলাদেশ জুড়ে বর্তমানে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। গোটা দেশে চলছে অনাহার, অর্থাভাব, রীতিমতো দুর্ভিক্ষের অবস্থা। আসছে বর্ষা, এবং এই বর্ষায় যে বাংলাদেশের কি হবে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ, যারা তত্ত্ববিজ্ঞ মহল রয়েছেন, তারা রীতিমতো বুদ্ধিবিহীন। কারণ কোন ব্যবস্থাই কিন্তু সঠিকভাবে চালানো যাচ্ছে না, পাচ্ছে না বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার। এই অবস্থায় বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে। তোমার স্বাস্থ্য, চিকিৎসা, সার্বিক ব্যবস্থা একেবারে ভেঙে চুরমার। পরিকাঠামো, সর্বক্ষেত্রে পরিকাঠামো একেবারে অস্তিত্বহীন হয়ে পড়েছে। এই ব্যাপারটা কিন্তু এই সর্বদলীয় বৈঠকে অনেকাংশে স্বীকার করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূস, স্বীকার করেছেন। অন্য প্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, সেই উইংস গুলো এখন হয়, সে কারণে এই এখনই নির্বাচন করা যাচ্ছে না। ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন করার ব্যবস্থা করবেন বলে তিনি কিন্তু আশ্বস্ত করেছেন। যদিও এ ব্যাপারে বিরোধীরা মোটেও সহমত পোষণ করেননি, কারণ একটা চাপ কিন্তু রয়েছে। তোমার যিনি সেনা প্রধান, তিনি কিন্তু আগেই ঘোষণা দিয়েছেন যে এভাবে তিনি আর বেশি দিন সেনাবাহিনীকে প্রশাসনিক কাজে নিয়োজিত রাখতে পারবেন না। সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব, প্রশাসন নয়। প্রশাসন চালাবে পুলিশ, প্রশাসন পরিচালনা করবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ। সুতরাং এ ধরনের সেনাবাহিনীকে ব্যবহার করে প্রশাসনিক কাজ করবে নিয়োগ করা, এটা কিন্তু সেনাবাহিনীর পক্ষে দুষ্কর। এটা হয় না। গুরুত্বপূর্ণ একটি বিষয় উইংস হচ্ছে সেনাবাহিনী। এই অবস্থায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি মূল জায়গাটায় আসছি, যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু রীতিমতো বিপজ্জনক। একটা ভয়ঙ্কর একটা বিপর্যয় আসছে বাংলাদেশে, সে ব্যাপারে বুদ্ধিজীবী মহল একমত। আর বর্তমানে আরো একটা নতুন সমস্যা তৈরি হয়েছে, তা হচ্ছে এই প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি। গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু এ ব্যাপারে আগেই তিনি অনুরোধ জানিয়েছিলেন যেন শিক্ষকরা অন্তত এ ব্যাপারে বর্তমান সময়ে তারা যেন অন্তত আন্দোলন থেকে বিরত থাকে, কিন্তু তারা কিন্তু সেটা মানেনি। তোমার যে কারণে তাদের এই আন্দোলন সরকারি শিক্ষক পদে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন ও প্রধান শিক্ষকের শতভাগ পদে সরকারি শিক্ষকদের পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি দেওয়ার দাবিতে শিক্ষকরা এই আন্দোলন করছেন। আজ সকাল থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হয়ে যায়। গোটা বাংলাদেশ জুড়ে শিক্ষকদের যে সমন্বয় সংগঠন রয়েছে, সেই সংগঠন
সার্বিকভাবে গোটা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন শুরু করেছে। তাদের দাবি যতদিন পর্যন্ত তাদের এই 3 দফা দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনের ফলে কিন্তু সকাল থেকে ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু স্কুলে এসেছিল, তারা কিন্তু স্কুলে এসে বিদ্যমান। তবে যেহেতু শিক্ষকরা এদিন আর কাজে যোগ দেননি, তাই কিন্তু পড়াশোনা হয়নি। গোটা বাংলাদেশে একই চেহারা। এই অবস্থায় এটা বলা যেতেই পারে এই তোমার শিক্ষা ব্যবস্থাতে কিন্তু প্রাথমিক অবস্থায় একটা চাপ এসে গেছে। এই চাপের কারণে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা লাটে ওঠার উপক্রম হয়েছে। এই অবস্থায় এই ইউনূস সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেটা এখন লক্ষণীয় বিষয়। কিন্তু যেভাবে শিক্ষার উপর এবার আঘাত এসেছে তা কিন্তু আবারও বলে রাখি একটা ভবিষ্যতের জন্য বড় একটা অশনি সংকেত। বাংলাদেশ সরকারের বর্তমান যিনি প্রধান রয়েছেন, ওনাকে কি কারণে যে এই শান্তি জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এটা কিন্তু এখন প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে। তিনি কিন্তু এই শিক্ষকদের একাংশ শিক্ষকদের দাবি আজ পর্যন্ত পূরণ করতে পারেননি। উপরন্তু এই মোহাম্মদ ইউনূসের তোমার অঙ্গুলি চালুনি কিন্তু এই 5 আগস্টের সেই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্যে অঙ্গুলি হেলন কিন্তু ছিল এই মোহাম্মদ ইউনূসের। এখন তুমি নিশ্চয়ই আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ছাত্র আন্দোলন কিন্তু এখন যারাই করেছিলেন তারা কিন্তু বর্তমানে বিভক্ত হয়ে গেছে। একটা বড় অংশ এখন আর মোহাম্মদ ইউনূসের অঙ্গুলি হেলনে তারা চলতে রাজি নয়। তারা কিন্তু নতুন করে নতুন চিন্তা ভাবনা করছেন। এ ব্যাপারে তোমার বিএনপি একটা ছাত্র সংগঠনের বড় একটা অংশকে কিন্তু তারা নিজেদের কাছে টানার চেষ্টা করছে। এই অবস্থায় কিন্তু বিপাকে রীতিমতো বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের এই তত্ত্বাবধায়ক সরকার উঠিতা। কি মনে হয় ইউনূস যেভাবে দেখা গেছে যে দেশ চালাবে বা ইউনূস প্রায় 1 বছর হলো প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু সেই জায়গায় না দেখা গেল সেখানে কোনোভাবেই কোনো সমস্যার সমাধান, উল্টো সেখানে অস্থিরতার একটা পরিবেশ তৈরি হয়েছে। অস্থিরকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে সেখানকার মানুষজনকে। বিশেষ করে দেখা গেছে হাসিনার সরকারে বা হাসিনা যখন দায়িত্ব পালন করছিলেন ঠিক সেই সময় স্বাস্থ্য পরিষেবা হোক বা হিন্দুদের উপর অত্যাচার হোক সে বিষয়টাই কিন্তু অনেকটাই কাজ করেছিলেন হাসিনা। কিন্তু সেই জায়গায় ইউনূস যখন ক্ষমতায় আসে একদিকে যখন দেখা যায় হিন্দুদের উপর নির্যাতন, অন্যদিকে দেখা যায় যে হিন্দুদেরকে দেখে দেখে সেখান থেকে পদত্যাগ করিয়ে দেওয়া হয়, চাকরি থেকে তাদেরকে পদত্যাগ করিয়ে দেওয়া হয়। তারপর দেখা গেল যে এখন ধীরে ধীরে বিভিন্ন মন্ত্রীরা পদত্যাগ করতে শুরু করেছেন, এখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। তবে কি মনে হয় এক কথায় ইউনূস প্রায় 1 বছরে দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ? আসলে এখানে মূল কথাটা হচ্ছে যাদেরকে তিনি উস্কে দিয়েছিলেন তাদের এখন আর তিনি সামলাতে পারছেন না। এরা রাঘব বোয়ালের মতো তাদের কাছে এখন ইউনূস বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূসের কাছে তারা তাদের চাহিদা আকাশ পরিমাণ। তারা রাঘব বোয়ালের মতো অর্থ দাবি করছেন, ক্ষমতা দাবি করছেন, অন্যান্য সুযোগ সুবিধা দাবি করছেন, যা নাকি অন্যান্য সাধারণ মানুষের যে অধিকার তা করবে স্বাধীন ব্যবস্থাটা কিন্তু করছে। এমনকি এই যারা এই সমন্বয়ক রয়েছেন, অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন, স্বাস্থ্য তো তোমার পররাষ্ট্র, যারা তোমার এই ধরনের সমন্বয়করা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে খবর পাওয়া গেছে তারা বাংলাদেশের কোটি কোটি টাকা সরিয়ে আত্মসাৎ করে তারা বিদেশে ব্যাংকে জমা করেছেন। তা নিয়ে ইতিমধ্যে শোরগোল শুরু হয়ে গেছে। এমনকি এই খবর জানাজানির পর বড় অংশের একটা বৈষম্য বিরোধী যারা ছাত্র সংগঠন ছিল তাদের বড় একটা অংশ এই বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরোধিতায় নেমে পড়েছেন। এই জায়গায় কিন্তু এখন আগুনে ঘৃতাহুতি করছে খালেদা জিয়ার দল বিএনপি কিন্তু কোনো অবস্থাতেই এই যে সুযোগটা ছাড়তে নারাজ। তারা চাইছে ওই যারা বিক্ষুব্ধ তোমার
বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং সমর্থকরা রয়েছে, তাদের কাজে লাগিয়ে আবার পুনরায় বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে। এবং যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, এখন পর্যন্ত দ্বিতীয় শক্তিধর দল হিসেবে কিন্তু তোমার বিএনপি যথেষ্ট ক্ষমতাশালী, সেই দিক থেকে আর অন্য কোন বিচার বিশ্লেষণ ব্যতীতই তারা চাইছে তারা ক্ষমতায় আসুক। এবং এই বিএনপি কিন্তু প্রথমত সর্বাগ্রে দাবি তুলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। যদিও তোমার সর্বদলীয় বৈঠকে মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে তারা নির্বাচন করার চেষ্টা করবেন। তিনি কিন্তু ভেবে কাছেননি, তিনি বলছেন চেষ্টা করবেন। এই যে তার অসহায়ত্ব, এটা কিন্তু প্রকট হয়ে উঠেছে। তার এই অসহায়ত্বের সুযোগে কিন্তু অবশ্যই বিএনপি একটা ভালো নিজেদের জায়গা একটা তৈরি করে নেবে। এবং আরেকটা অংশ চাইছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের একটা বড় অংশ চাইছে বাংলাদেশে অতি সত্বর একটা তোমার স্থায়ী। আশ্চর্যের ব্যাপার হলো এক্ষেত্রে কোনো নির্বাচন ব্যতীত তারা চাইছে যে বাংলাদেশে অতি সত্বর একটা স্থায়ী সরকার অন্তত 5 বছর হোক এবং এক্ষেত্রে ইউনূসকে প্রধানমন্ত্রী করা হোক। এই যে পরিস্থিতি, এটা কিন্তু আবার মেনে নিতে চাইবেন না বা চাইছেন না বাংলাদেশের সেনাপ্রধান। তিনি রীতিমতো তার যে বার্তা, সেই বার্তার ক্ষেত্রে তিনি অনড়। তিনি বলছেন, বারবার তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই বাংলাদেশ সেনা বিলম্বিত জাতীয় নির্বাচন তারা বরদাস্ত করবে না। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই বিলম্বিত ভোটের কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, এটা কিন্তু ইঙ্গিতবাহী একটা কথা যে এই বিলম্বিত ঘটনার কারণে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তবে সেনাবাহিনীকে দোষ দেওয়া যাবে না, চলবে না। এই যে তার একটা ইঙ্গিত, এই যে তার হুঁশিয়ারি, এটা কিন্তু এমন একটা বার্তা যে হয়তো অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই বাংলাদেশে কিন্তু সেনা অভ্যুত্থানের সম্ভাবনা থেকেই যাচ্ছে। সুতরাং ঘরে বাইরে উভয় ক্ষেত্রে কিন্তু বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চাপে রয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের কিন্তু দেখা গেল যে তারা ধীরে ধীরে বিরতি নিচ্ছে, কর্মবিরতি, আর তাতেই এখন চিন্তায় রাতে ঘুম হচ্ছে না ইউনূসের, ঘুম উড়ে গেছে ইউনূসের যে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান তিনি চালাবেন। প্রাথমিক শিক্ষা, যে শিক্ষা হচ্ছে প্রথম ধাপ পড়াশোনার, আর সেখানে শিক্ষকরা রীতিমতো কর্মবিরতির ডাক দিচ্ছে, কর্মবিরতিতে চলে যাচ্ছে। তবে আগামী দিনে কি করবে ইউনূস, সে চিন্তায় এখন রাত গুজরান করছেন ইউনূস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।